আসসালামু আলাইকুম। রিটার্ন অফ ড্রাকুলা আজ চতুর্থ পর্বে পা রাখছে। রহস্য, আতঙ্ক আর অন্ধকারে আচ্ছন্ন এই পর্বে থাকছে এক ভয়াবহ মোড়। শুনে ফেলুন এখনই। ইলেনা কোভাক্সের ডায়েরি, 25 সেপ্টেম্বর। বড় সুখের জীবন কাটাচ্ছি আমি হারকারদের বাড়িতে। মাঝে মাঝে ভয় হয়, যেরকম আতিথেয়তা দেখাচ্ছে ওরা, আমি হয়তো তার যোগ্য নই। বিশাল একটা রুম দেয়া হয়েছে আমাকে থাকার জন্য, একেবারে আমার। কখনো কেউ বিরক্ত করে না, অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢোকে না পর্যন্ত। আমার ব্যক্তিগত সমস্ত জিনিসপত্র নিশ্চিন্ত মনে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারি, কারো হাত দেবার ভয় নেই। ভয় নেই আমার ডায়েরি কেউ খুলে পড়বে। নিজের বাড়িতে এমন প্রাইভেসি পাইনি আমি কোনোদিন। হারকারদের ছোট্ট ছেলেটাও চমৎকার, খুব পছন্দ করি ওকে। অনুভব করি অদৃশ্য এক টান। ওর দিকে তাকালেই মনে হয় আমার স্বপ্ন পূরণ হয়েছে। বিয়ের নামের সামাজিক শেকলে আবদ্ধ না হয়েও পেয়েছি একটি সন্তান। ইস, ও যদি সত্যি আমার ছেলে হতো! নম্র ভদ্র একটা ছেলে, দুষ্টুমি করে না মোটেই। দুষ্টুমি করবার মতো শরীর স্বাস্থ্যও নেই। ঘরের ভিতরেই ওর সঙ্গে খেলি আমি, কথা বলি। রাতের বেলা মাথার কাছে বসে শোনাই ঘুম পাড়ানি গল্প। বেচারা, শরীরটা যদি আরেকটু ভালো হতো ওর। পরিবারটার সঙ্গে এত মাখামাখি বোধহয় উচিত হচ্ছে না। আমার ভিতরে লুকিয়ে থাকা সেই অজানা সঙ্গীটির পরম শত্রু এরা। এদের সঙ্গে দূরত্ব বজায় রাখলেই হয়তো ভালো করতাম, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সেটা সম্ভব হচ্ছে না। এদিকে আমার সঙ্গীটি প্রতিনিয়ত তাড়া দিয়ে বেড়াচ্ছে। তার জন্য একটা নির্জন আশ্রয় খুঁজে দিতে হবে। তেমন একটা জায়গা আমার চোখেও পড়েছে, গায়ের ছোট্ট গির্জাটার পাশের গোরস্থান। জায়গাটার ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখাবার সাহস পাইনি সেদিন, পাছে মাদাম হারকার কিছু সন্দেহ করে বসেন। গুমোরটা ফাঁস হলে আমার সঙ্গী বিপদে পড়বে, সেটা হতে দেয়া যাবে না কিছুতেই। ওকে রক্ষা করা আমার দায়িত্ব। পরদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর গোরস্থানে গিয়েছিলাম আমি। বুক টিপ টিপ করছিল অজানা উত্তেজনায়। পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। কাঁধে ঝুলছিল ছাই মাটি ভরা সেই বোঁচকাটা। অন্ধকার পথে অনেকক্ষণ ঘুরপাক খাওয়ার পরে দেখতে পেয়েছিলাম গির্জার অবয়ব। এরপর গোরস্থানের প্রবেশপথ খুঁজে পেতে কষ্ট হয়নি। সারি সারি কবরের মাঝ দিয়ে হেঁটেছি আমি। শেষে দেখতে পেয়েছি তিনটা সমাধি, সবকটাই অবহেলিত। গায়ে বাসা বেঁধেছে আগাছা আর শ্যাওলার আস্তর। কিভাবে যেন বুঝতে পারলাম এরই একটাতে স্থানান্তর করতে হবে আমার সঙ্গীকে। তিনটার মধ্যে যেটা সবচেয়ে বড়, সেটার দিকে পা বাড়ালাম, কিন্তু সঙ্গীটি ফিসফিসিয়ে জানালো, বড় নয়, ছোটটায় যেতে হবে আমাকে। সমাধিটা একেবারেই সাধারণ, সাদা মার্বেলে তৈরি। বয়সের ভারে কালচে হয়ে এসেছে শরীর। বড় বড় কয়েকটা গাছের ছায়ায় প্রায় ঢাকা পড়ে আছে। এক অর্থে দৃষ্টি সীমার আড়ালেই বলা চলে, সহজে মনোযোগ আকর্ষণ করে না। আগাছার জঙ্গল ভেদ করে ওটার দিকে এগিয়ে গেলাম আমি। সিঁড়ির 8টা ধাপ ভেঙে পৌঁছলাম জং ধরা দরজার সামনে। ধাক্কা দিতেই খুলে গেল পাল্লা। কবজার সঙ্গে লাগানো তালা বহু আগেই নষ্ট হয়ে গেছে। ভিতরে পা দিতেই নাকে ভেসে এলো ভেজা স্যাঁতসেঁতে গন্ধ। বলা বাহুল্য, এ ধরনের গন্ধ পছন্দ হবার কথা নয়, কিন্তু কেন জানি না ওটা খুব ভালো লাগলো আমার। মনে হলো আমার সঙ্গীর বাসস্থান এমন গন্ধই থাকা দরকার। সঙ্গে একটা মোমবাতি নিয়েছিলাম। সেটা জেলে সমাধির ভিতরটা দেখলাম। ছোট বড় কয়েকটা কবর দেখা যাচ্ছে, সবগুলো পাকা করা। উপরে কংক্রিটের ডালা, মেঝেতে মরা পচা পাতার কার্পেট। বাতাসে উড়ে এসে বছরের পর বছর ধরে জমা হয়েছে, কখনো পরিষ্কার করেনি কেউ। দেয়ালের কোণায় কোণায় ঝুলছে মাকড়সার জাল আর ঝুল। একেবারেই পরিত্যক্ত এবং অবহেলিত ওই সমাধিটা। এখানে আমার সঙ্গীকে ঠাঁই দিতে ইচ্ছে হলো না। দামি পাথরে মোড়া কারুকাজ করা একটা সমাধি ওর প্রাপ্য, যেটায় সবসময় আসা যাওয়া করবে মানুষ, শ্রদ্ধা নিবেদন করবে। কিন্তু হায়,
তা তো সম্ভব নয়। কানের কাছে ফিসফিস শুনলাম, আপাতত এটাই ঢের। আমার সঙ্গীর ইশারা পেয়ে মাঝখানের কবরটায় দিকে এগিয়ে গেলাম। ঠেলতে শুরু করলাম ওটার কংক্রিটের ডালা। জিনিসটা ভীষণ ভারী। হাঁপিয়ে উঠলাম খুব শীঘ্রই। অনেক চেষ্টার পর মাত্র কয়েক ইঞ্চি ফাঁকা করতে পারলাম। ওখান দিয়েই ঢুকিয়ে দিলাম হাত। ভিতরের লাশটা এখন স্রেফ কঙ্কাল। জোড়া থেকে হাড়গুলো আলাদা করে ফেলতে খুব একটা কষ্ট হলো না। ফাঁকা দিয়ে একে একে সব হাড় বের করে আনলাম। স্তূপ করে রাখলাম দেয়ালের পাশে। তারপর বোচকা থেকে ছাই মাটি ঢাললাম কবরের ভিতরে। হাত পা দিয়ে চেপে যতদূর সম্ভব সমান করে দিলাম। সবশেষে ডালাটা আবার নিয়ে এলাম আগের জায়গায়। কাজ শেষ হলে বসে পড়লাম মাটিতে বিশ্রাম নেবার জন্য। খুশি হয়েছে আমার সঙ্গী। তার পুরস্কার হিসেবে একটা দৃশ্য দেখালো আমাকে। একটা বেডরুম ভেসে উঠল আমার চোখের সামনে, সেই সঙ্গে সাদা চাদরে মোড়া একটা বিছানা, চাঁদের আলোয় ঝলমল করছে। জনাথন হারকার ঘুমাচ্ছেন সেই বিছানায়, আর মাদাম হারকার বসে আছেন হাঁটু গেড়ে। জড়িয়ে ধরে আছেন বিছানার পাশে দাঁড়ানো একটা দীর্ঘদেহী মূর্তিকে। আমার গোপন সঙ্গী। কালো পোশাক পরে আছে সে, মুখ ঢাকা পড়ে আছে ছায়ায়। পরম আদরে ধরে রেখেছে মাদাম হারকারকে। দেখা মাত্র ঈর্ষা অনুভব করলাম। একটা হাত তুলে তাকে মাদাম হারকারের ঘাড় থেকে চুল সরিয়ে দিতে দেখলাম। তারপর সে মুখ ঠেকালো সেখানকার উন্মুক্ত চামড়ায়। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল আমার শরীরে। মাদাম হারকার নয়, যেন আমার ঘাড়েই মুখ ঠেকিয়েছে সে। বেশ অনেকটা সময় মাদাম হারকারের উপর ঝুঁকে থাকলো আমার সঙ্গী। যখন সোজা হলো, লক্ষ্য করলাম তার মুখ রক্তে রঞ্জিত। মাদাম হারকারের সাদা পোশাকও লাল হয়ে গেছে ঘাড় বেয়ে নেমে আসা রক্তের ধারায়। মুখ খুলল আমার সঙ্গী। মাদাম হারকারের উদ্দেশ্যে বলল, আমার বিরুদ্ধাচারণ করেছ তুমি, অন্যদেরকে সাহায্য করেছ আমাকে স্বীকার করতে। এর পরিণাম এবার টের পাবে তুমি। তোমরা সবাই বড্ড ভুল করেছ তোমরা। লাগতে গেছো এমন একজনের সঙ্গে যে শত শত বছর ধরে রাজত্ব করেছে দুনিয়াময়, যার কোনো মৃত্যু নেই, যার শক্তির সীমা নেই। সাময়িক জয় পেয়েছিলে তোমরা, কিন্তু এবার তার মূল্য শোধ করতে হবে কড়াই গণ্ডায়। শুরুটা তোমাকে দিয়ে হচ্ছে, তোমাকে আমার দাসী বানাবার মাঝ দিয়ে। তুমিই হতে চলেছ আমার সহচরী, আমার সাহায্যকারিণী। তোমাকে হারানোর ব্যথা দিয়েই সূচনা হতে চলেছে আমার শত্রুদের শাস্তির। আজ থেকে আমার কথায় চলবে তুমি, আমার ডাকে সাড়া দেবে। কোনো বাধাই ঠেকাতে পারবে না তোমাকে। কথা শেষ করেই শার্টের বোতাম খুলল আমার সঙ্গী। লম্বা নখে বুক চিরে একটা শিরা ছিঁড়ে ফেলল। গল করে বেরুলো তাজা রক্ত। মাদাম হারকারের মাথা এগিয়ে নিয়ে গেল ওদিকে, বাধ্য করলো সেই রক্ত খেতে। বাধা দেবার চেষ্টা করলেন মাদাম হারকার, পারলেন না। রক্তের ধারা ঢুকতে থাকলো তার মুখে, গলায়। হঠাৎ ধড়াম করে খুলে গেল দরজা। দুজন পুরুষ ঢুকলো সেখান দিয়ে, তাদের হাতে ক্রুশ। মাদাম হারকারকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল আমার সঙ্গী। অস্ফুট আর্তনাদ করে লাটিমের মতো ঘুরল। পরক্ষণে কুয়াশায় পরিণত হলো তার দেহ, মিলিয়ে গেল বাতাসে। দৃশ্যটার সমাপ্তি ঘটল ওখানে। একটু পরে উঠে দাঁড়ালাম আমি। জামা থেকে ধুলোবালি ঝেড়ে বেরিয়ে এলাম সমাধি থেকে। বাড়ির পথ ধরলাম। জানি না স্বপ্নের মতো এই দৃশ্যের অর্থ কি। শুধু এটুকু জানি দৃশ্যটা আমার ভিতর জাগিয়ে তুলেছে দুঃখ, বেদনা, ঈর্ষা আর কামনা। এত কিছু করছে আমার সঙ্গীর জন্য, আর ও কিনা কি অপেক্ষা করছে ভবিষ্যতে কে জানে। মিনা হারকারের ডায়েরি, 30 সেপ্টেম্বর। আবার অসুখে পড়েছে কুইন্সি। নিউমোনিয়া। গত কয়েকদিন খুব ব্যস্ত থাকতে হয়েছে ওকে নিয়ে। ডায়েরি লেখার সময় পায়নি। এখনো বিপদ কাটেনি পুরোপুরি। ইলেনা পাশে না থাকলে কি যে হতো বলা মুশকিল। জ্বরে একেবারে কাহিল হয়ে পড়েছে আমার ছেলে। এক পর্যায়ে তো মনে হচ্ছিল বুঝি হারাতে চলেছি তাকে।
কিন্তু অসাধারণ প্রাণশক্তির জোরে আবার ফিরে এসেছে ও। অভিশাপ নিচ্ছি নিজেকে। মনে হচ্ছে ওর এই দশার জন্য আমি দায়ী। সেদিন ওকে নিয়ে এত হাঁটাহাঁটি করা মোটেই ঠিক হয়নি। জনাথন, ইলেনা আর ডাক্তার অবশ্য সান্ত্বনা দিচ্ছে, বলছে আমার এতে কোনো হাত নেই, কিন্তু কিছুতেই মানাতে পারছি না নিজেকে। মা হিসেবে আমি কি তবে ব্যর্থ? ১ অক্টোবর। কুইন্সির অবস্থা আজ একটু ভালো। খাওয়া দাওয়া শুরু করেছে। বিছানায় বসে খেলনা নিয়ে খেলতেও পারছে। আশা করি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আরেকটা ব্যাপার লিখে রাখা দরকার মনে করছি। এখন পর্যন্ত প্রফেসর কোভাক্সের কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযান থেকে ফিরে আসেননি তিনি। যতদিন যাচ্ছে ততই উদ্বিগ্ন হয়ে উঠছি আমি আর জনাথন। বিপদ আপদ হলো কিনা কে জানে। ভদ্রলোককে খুব পছন্দ করি আমরা। তার কিছু হয়ে গেলে প্রচণ্ড আঘাত পাবে ইলেনা আর প্রফেসর ভ্যান হেলসিং। প্রার্থনা করি যাতে সুস্থ থাকেন তিনি। প্রফেসর আন্দ্রে কোভাক্সের জার্নাল। তারিখ ও সময় অজ্ঞাত। কোন দিক দিয়ে কতটা সময় পেরোচ্ছে বোঝার কোনো উপায় নেই আমার। হাতের লেখাও এত খারাপ হয়ে গেছে যে নিজের পক্ষেই পড়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাও ঠিক করেছি সব লিখে রেখে যাব। আমার বন্ধু আব্রাহাম বা অন্য কেউ হয়তো সুদূর ভবিষ্যতে উদ্ধার করবে এই জার্নাল। জানতে পারবে কি ঘটেছে আমার ভাগ্যে। বেঁচে আছি আমি, কিন্তু জানি না আর কতটা সময় বাঁচব। মরার আগে এটুকু জেনে যাচ্ছি, স্কলোমান্সের অস্তিত্ব আছে। সফল হয়েছে আমার অভিযান। যদিও বাঁচার সম্ভাবনা নেই, কিন্তু সান্ত্বনা এই যে জ্ঞানের অন্বেষায় জীবন দিচ্ছি আমি। জ্ঞান অভিশপ্ত এক জিনিস। এই জ্ঞানের তৃষ্ণাতেই স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন অ্যাডাম আর ইভ। সেই জ্ঞান মৃত্যু ডেকে আনছে আমারও। যাক সে কথা, এখন আসল ঘটনা লিখতে শুরু করি। মোমবাতি নিভে যাবার পর মূর্তির মতো অনেকক্ষণ বসেছিলাম আমি অন্ধকারে। বুঝতে পারছিলাম নিকোলাসের খুনি মানে ওই দানবটাও অন্ধকারে আমার আশেপাশেই কোথাও আছে। নড়বার সাহস পাচ্ছিলাম না। কয়েক দফা বিজ্ঞানের যুক্তিতে বোঝাতে চেষ্টা করলাম নিজেকে। হয়তো ভুল দেখেছি চোখে, হয়তো দুর্ঘটনায় মারা গেছে নিকোলাস। পা হড়কে হয়তোবা বাড়ি খেয়েছিল পাথরের বেঞ্চির সঙ্গে, রক্ত বেরিয়ে এসেছিল। কিন্তু হাজার যুক্তিতে লাভ হলো না। মৃত্যু ভয়ে কুঁকড়ে রইলাম আমি। খুব শীঘ্রই ভয়ানক ক্লান্তির ভর করল আমার শরীরে। আধো ঘুম আর আধো জাগরণের মধ্যে কাটতে লাগলো সময়, কিংবা হয়তো জ্ঞান হারালাম কয়েক দফা। ঠিক বলতে পারবো না কি ঘটেছে। হঠাৎ সজাগ হয়ে উঠলাম চোখ ধাঁধানো আলো দেখে। চোখ পিটপিট করলাম। বুঝতে পারছিলাম না কোথায় আছি। মাথা টনটন করছিল। সারা শরীরে অনুভব করেছিলাম ভীষণ ব্যথা। খানিক পরে চোখে সয়ে এলো আলো। পরিষ্কার হয়ে এলো চারপাশ। লক্ষ্য করলাম এখনো সেই চেম্বারেই আছি। বসে আছি মেঝেতে। তবে এ মুহূর্তে পুরো চেম্বার জুড়ে জ্বলছে অনেকগুলো মোমবাতি। কাছাকাছি একটা বেঞ্চির উপরে পড়ে আছে নিকোলাসের প্রাণহীন দেহ। বুড়ো মতো একজন মানুষ দাঁড়িয়ে আছে আমার সামনে, হাতে একটা প্রদীপ। ঠোঁট সামান্য ফাঁকা হয়ে আছে লোকটার। দেখা যাচ্ছে পশুর মতো ধারালো দাঁতের সারি। হিংস্র চেহারা, বাঁকানো নাক, মাথায় মস্ত এক টাক। শুধু দোকানের উপরে ঝুলছে সাদা কিছু চুল। গায়ে লাল রঙের আলখেল্লা, তাতে সুতোয় বোনা নকশা, ঠিক চেম্বারের অন্যান্য নকশাগুলোর মতো। নাকে ভেসে এলো পচা মাংসের বোটকা গন্ধ। গা গুলিয়ে উঠল আমার। একটু হাসলো বুড়ো লোকটা। তারপর প্রাচীন হাঙ্গেরিয়ান ভাষায় বলল, প্রিয় বন্ধু, প্রিয় অতিথি, কত কাল থেকে অপেক্ষা করছি তোমার জন্য। ভয় পেও না, ক্ষতি হবে না তোমার, কারণ তোমাকে আমার প্রয়োজন। স্বাগতম, স্বাগতম। কথা বলতে বলতে আমার উপর ঝুঁকে এলো সে। বিশ্রী গন্ধে গলায় উঠে এলো বমি। ইচ্ছে হলো এক ধাক্কায় সরিয়ে দিই তাকে, কিন্তু পারলাম না কেন যেন। হঠাৎ হিম হয়ে এলো গা।
চারপাশ থেকে শুনতে পেলাম অনেকগুলো ফিসফিসে কণ্ঠ। এরপর চোখের সামনে নেমে এলো আধার। পরের বার যখন জেগে উঠলাম, নিজেকে মেঝেতে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলাম। মাথার নিচে নিকোলাসের জ্যাকেটটা ভাঁজ করে কে যেন বালিশের মতো দিয়ে রেখেছে। ঝট করে উঠে বসলাম। চেম্বারটা তখনও আগের বারের মতো আলোকিত, কিন্তু বৃদ্ধ মানুষটির বদলে এবার দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত তরুণ আরেকজনকে। ভুরু কুঁচকে গেল আমার। নতুন লোকটার চেহারা পরিচিত লাগছে। ভালো করে তাকাতে লক্ষ্য করলাম এও বুড়োর মতো লাল আলখেল্লা পরা আছে। ঠিক একই রকম নকশাওয়ালা, একই আলখেল্লা। হঠাৎ বুঝলাম লোকটাকে কেন চেনা চেনা লাগছে। বুড়ো লোকটারই তরুণ চেহারা ওটা। একটা বেঞ্চে বসে আছে সে। আমার ন্যাপস্যাক থেকে বের করে নিয়েছে সব খাবার। সেগুলো সাজিয়ে রেখেছে নিজের সামনে। আমাকে ইশারায় কাছে রাখলো। খাবার দেখতে পেয়েই পেটের ভিতর মাথাচাড়া দিল খিদে। কিন্তু দ্বিধায় ভুগলাম লোকটার দিকে এগোবো কি এগোবো না ভেবে। এসো। আমার মনের অবস্থা আঁচ করতে পেরে ডাকলো সে। বলেছি তো, ভয়ের কিছু নেই। বেশ কিছু প্রশ্ন আছে আমার। তাই বলে অতিথিকে ক্ষুধার্ত রাখতে পারি না। কাছে এসো, খেয়ে নাও। তারপর না হয় কথা বলা যাবে। বলতে লজ্জা লাগছে, পেটের খিদের কাছে পরাস্ত হলাম আমি। ভুলে গেলাম পারিপার্শ্বিক অবস্থার কথা। ভুলে গেলাম আমার মৃত সঙ্গীর কথা। তার বদলে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম অদ্ভুত লোকটার দিকে। তার সামনে বসে গ্রাসে খেতে শুরু করলাম। খাবার, পানি আর দুঢোক ব্র্যান্ডি পেটে পড়ার পর কিছুটা ফিরে পেলাম শক্তি। খাওয়া-দাওয়া পুরো সময়টাতেই আমার দিকে প্রচ্ছন্ন কৌতুকের দৃষ্টিতে তাকিয়েছিল লোকটা। ঠোঁটের কোণে উঁকি দিচ্ছিল আধো হাসি। ভদ্রতার বশে খাবার সাধলাম একবার। জবাবে সে বলল, "দরকার নেই, আমি খেয়েছি।" বলেই হাসল অদ্ভুত ভঙ্গিতে। কিছু যেন বোঝাতে চাইল সেই হাসির মাধ্যমে। তীক্ষ্ণ চোখে দেখলাম তাকে। হাড় জিরজিরে একজন মানুষ, কিন্তু দুর্বল নয়। ধূসর চুল। বয়স আন্দাজ করা মুশকিল। ৩০ হতে পারে, আবার হতে পারে ৫০ও। প্রথমে দেখা বুড়ো মানুষটার ছেলে হতে পারে। হতে পারে সেই মানুষটাও কম বয়সে। অবৈজ্ঞানিক একটা চিন্তা, কিন্তু তাও কেন যেন বিশ্বাস জাগলো। একই মানুষেরা। নিকোলাসের জীবন নিয়ে জোয়ান হয়ে উঠেছে বুড়োটা। চেম্বারের মাঝখানে বেদির গায়ে ঠেস দিয়ে রাখা একটা কুঠার দৃষ্টি আকর্ষণ করলো আমার। ফলাটা বাঁকানো, হাতলে কাটাকুটি, তাও আবার মসৃণ হয়ে এসেছে। মধ্যযুগীয় ডিজাইন। চেহারা বলছে ওটা ব্যবহার হয়েছে বহুবার। জিনিসটা আগে দেখিনি বেদির পাশে। এলো কোত্থেকে? খাওয়া শেষ হলে আমাকে প্রশ্ন করল লোকটা, কে তুমি? নাম আর পেশা জানালাম তাকে। টের পেলাম গলা খসখসে হয়ে আছে, কণ্ঠস্বর দুর্বল। আমাকে তুমি বেহেরিত ডাকতে পারো, বলল লোকটা। ওটা আমার আসল নাম নয়, তবে এ নামেই পরিচিত আমি। যাকগে, এখানে কেন এসেছো? আমি একজন গবেষক, জানালাম তাকে। ইশারা করলাম নিকোলাসের দিকে। ও ছিল আমার সহকারী। দুজনে একটা পুরাতাত্ত্বিক অভিযানে এসেছিলাম। অদ্ভুত শব্দ ব্যবহার করছো তুমি, যার অর্থ আমার জানা নেই। ভুরু কোঁচকালো বেহেরির। কি খুঁজছো তোমরা? অধৈর্য শোনালো তার কণ্ঠ। ভয় পেয়ে গেলাম। ওর উপরেই নির্ভর করছে আমার বাঁচা মরা। তাই ভনিতা না করে জানালাম, স্কলোমান্স নামে গল্প কাহিনীর এক জায়গা খুঁজতে এসেছি আমরা। প্রমাণ করতে চেয়েছিলাম সত্যি অমন একটা জায়গার অস্তিত্ব ছিল এককালে। ঠোঁটের কোণা একটু বেঁকে গেল লোকটার। পেয়েছো? আত্মবিশ্বাসী সুরে বললাম, আমার তো তাই মনে হয়। আপনি এ ব্যাপারে কিছু বলতে পারেন? পাল্টা প্রশ্ন করল লোকটা। কত সাল চলছে এখন? জানালাম। সঙ্গে সঙ্গে দু চোখ বিস্ফারিত হয়ে গেল তার। মুখ ঢাকলো দুই হাতে। গঙ্গানির মতো বীভৎস এক আওয়াজ করল। সেটা শুনে রক্ত পানি হয়ে গেল আমার। খানিক পরে উঠে দাঁড়ালো সে।
পায়চারি করতে করতে বলল, অনেক অনেক সময় পেরিয়ে গেছে, নিশ্চয়ই অনেক বদলে গেছে পৃথিবী। থমকে দাঁড়ালো, এরপর আমার দিকে ফেরালো ঘাড়। বলো, কতখানি বদলেছে বাইরের দুনিয়া? কবেকার তুলনায়? বিভ্রান্ত গলায় প্রশ্ন করলাম। শীর্ণ আঙ্গুল তুলে বেদির গোড়া দেখালো লোকটা। প্রায় 400 বছর ওখানে ঘুমিয়েছিলাম আমি। অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু তার মাঝে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে জানি না। তাহলে তো অনেক কিছুই বদলেছে। স্মৃতি হাতড়ে যতদূর সম্ভব ওয়ালিচিয়া, তুরস্ক, হাঙ্গেরি আর অস্ট্রিয়ার ইতিহাস শোনালাম তাকে। সেসব ইতিহাসের কতখানি বুঝলো সে কে জানে। তবে এক পর্যায়ে হাত তুলে থামালো আমাকে। বলল, আর কিছু বলবার প্রয়োজন নেই। খুব একটা বদলায়নি দুনিয়া। এখনো ক্ষমতা আর কর্তৃত্বের লড়াইয়ে মেতে আছে সবাই। হা, আপনি স্যার রাজনীতির কথা বলছেন, প্রতিবাদ করলাম আমি। কিন্তু জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির দিকটা ধরলে। অগ্রগতি? আমাকে বাধা দিল সে। বাঁকা সুরে বলল, আজকের এই জ্ঞান বিজ্ঞান কোত্থেকে এসেছে বলে মনে হয় তোমার? নিশ্চয়ই এখান থেকে। এ জায়গা কেন খুঁজছিলে তুমি বন্ধু? দীক্ষা নেবার জন্যে? দুঃখের সঙ্গে জানাচ্ছি, 400 বছর দেরি করে ফেলেছ তুমি। স্কালোমান্স বহু আগেই বন্ধ হয়ে গেছে। ভয়ের কথা ভুলে গেলাম। মনের ভিতর জেগে উঠল বৈজ্ঞানিক কৌতূহল। উত্তেজিত গলায় বললাম, তার মানে আপনি বলতে চাইছেন এটা সত্যি? হ্যাঁ, এককালে ছিল, উদাস গলায় বলল লোকটা। তার খোলা মুখ দিয়ে ভেসে এলো রক্তের গন্ধ। এরই মাঝে আমি আন্দাজ করতে শুরু করেছি তার পরিচয়। যার তার পক্ষে সম্ভব নয়, অথচ এই জায়গা তুমি খুঁজে পেয়েছ। তার অর্থ কি? পূর্ণ জাগরণ ঘন ঘনিয়ে এসেছে। বহুকাল আর বহু পরিবর্তনের শেষে আবার এসেছে আমাদের সময়। আপাতত এখান থেকে বেরিয়ে যেতে পারলেই খুশি হই আমি। নিকোলাসের দিকে তাকালাম এক পলক। যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, মিস্টার? এইটুকু বলেই থমকে গেলাম। মনে পড়ে গেছে বেহরির প্রাচীন এক পিশাচের নাম। এত তাড়াতাড়ি তো তুমি যেতে পারবে না বন্ধু, মুচকি হেসে বলল সে। এভাবে আমাদের দেখা হবার পিছনে একটাই কারণ থাকতে পারে, পরস্পরকে সাহায্য করব আমরা। এসো, আপাতত তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাই যেখানে আরেকটু আরামে থাকতে পারবে তুমি। হাত বাড়িয়ে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো লোকটা। দাঁড়াবার সঙ্গে সঙ্গে চক্কর দিয়ে উঠল মাথাটা। বুঝতে পারলাম লোকটার সঙ্গে লড়াই করবার বা তার কাছ থেকে পালিয়ে যাবার মতো শক্তি নেই আমার শরীরে। তার ইচ্ছে মতো চলাই হবে বুদ্ধিমানের কাজ। আমাকে দাঁড় করিয়ে রেখে নিকোলাসের কাছে গেল বেহরির। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো প্রাণহীন মুখটার দিকে। খানিক পরে বলল, না, জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই এর। সবসময় এরা ওঠেও না। আমাদের কাতারে সাধারণ মানুষকে নিয়ে আসতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হয়। নির্ধারিত পরিমাণে রক্ত খেতে হয় 3 বার, বেশিও না, কমও না। নিয়মটার দরকার আছে, নইলে জীবন ও মৃত্যুদের ভিড়ে ভরে যেত পৃথিবী। বেড়ে যেত শিকারের সংখ্যা, কমত শিকার, খাবারের সংকট দেখা দিত। তারপরেও কোনো ঝুঁকি নেওয়া ঠিক না। কথাটা শেষ করেই বেদির গায়ে ঠেস দেয়া কুঠারটা তুলে নিল সে। বাতাসে হাত পা ঘুরিয়ে সজোরে নামিয়ে আনলো নিকোলাসের গলায়। মৃদু আওয়াজের সঙ্গে ধর থেকে আলাদা হয়ে গেল মাথা। গড়িয়ে পড়ল মেঝেতে। বীভৎস দৃশ্য। বমি এসে গেল আমার। কোনো মতে অন্য দিকে তাকিয়ে সামলে নিলাম নিজেকে। কুঠার নামিয়ে রেখে আমার কাছে ফিরে এলো বেহরির। ব্র্যান্ডির ফ্লাস্ক বাড়িয়ে ধরল। ফিসফিসিয়ে জানতে চাইলাম, কেন? কেন করলেন এই কাজ? জবাব দিল না সে। তার বদলে হাতে তুলে দিল একটা মোমবাতি। তারপর আমার বাহু ধরে হাঁটতে শুরু করলো। তার সঙ্গে যেতে বাধ্য হলাম আমি। চেম্বারের এক প্রান্তে
দুটো দেয়ালের সংযোগস্থলে আমাকে নিয়ে গেল বেহরিন। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম নিচু একটা আর্চওয়ে উদয় হয়েছে ওখানে। ওপাশে অন্ধকার এক টানেল। যে পথে ঢুকেছি আমরা সে পথ নয়, এটা আর একটা রাস্তা। জায়গাটার সামনে দিয়ে অন্তত 20 বার হেঁটেছি আমি, অথচ দেখতে পাইনি টানেলটা। এটার খোঁজ আগে পাইনি কেন আমরা? হতভম্ব গলায় জিজ্ঞেস করলাম। কারণ তুমি স্কলমান্সের ছাত্র নও, গম্ভীর গলায় বলল বেহেরিত। এখানকার চাবি নেই তোমার কাছে। টানেল ধরে এগিয়ে চললাম আমরা। মোমবাতির আলোয় দেখলাম ওটার দেয়াল আর মেঝে গাঢ় আকাশি রঙের মোজাইক করা। বেশ কিছুক্ষণ চলার পরে বেরিয়ে এলাম খোলা একটা আঙিনায়। দেখতে অনেকটা পুরনো রোমান ভিলার কোর্টইয়ার্ডের মতো। ঠিক মাঝখানটায় রয়েছে শ্বেত পাথরে বাঁধানো একটা জলাশয়। চারদিকে নকশাদার খিলান আর ব্যালকনি। সেগুলোর পিছনে রয়েছে কিছু বন্ধ কামরা। মাথার উপরে আকাশ নেই, তার বদলে রয়েছে অতিকায় এক গুহার ছাদ। পুরোপুরি নিরেট নয়, ফাটল আছে। ফাটল গলে বাইরে থেকে ঢুকছে সূর্যের আলো। সেই আলো দেখতে পেয়ে আনন্দে ভরে গেল হৃদয়। লক্ষ্য করলাম কোর্টইয়ার্ডের এখানে সেখানে জন্মেছে অচেনা কয়েক ধরনের গাছ আর নানা প্রজাতির ফার্ন। বোঝাই যাচ্ছে জায়গাটা পরিত্যক্ত। বহুদিন হলো কারো পা পড়েনি এখানে। সবখানে ধুলোর আস্তর। বাতাস গুমোট হয়ে আছে। আর কতদিন পরে এলাম এখানে, বলে উঠল বেহরিন। এককালে এখানেই থাকতাম আমরা, বুঝলে। কে বানিয়েছে এই জায়গা? জিজ্ঞেস করলাম। ছাত্ররা আর কে, বলল বেহেরিন। জানো না, শয়তানকে জ্যামিতির জনক বলা হয়। বলা হয় স্থপতি। ঈশ্বর নন, শয়তানই এই জ্ঞান বিলিয়েছেন মানুষের মাঝে। ঈশ্বরের মন বড্ড ছোট, চাননি মানুষের জ্ঞানের বিকাশ হোক। এক ধরনের অবজ্ঞা প্রকাশ পেল তার কণ্ঠে। লোকটাকে ভয় পাচ্ছি, কিন্তু একই সঙ্গে অদ্ভুত এক কৌতূহলের জালে আমাকে আটকে ফেলেছে সে। ইচ্ছে হচ্ছে না তাকে ছেড়ে কোথাও যেতে। যা হোক, কোর্টইয়ার্ডের কিছুটা সময় কাটাবার পরে বড় একটা কামরায় আমাকে নিয়ে এসেছে সে। ওখানে বসেই লিখছি আমার জার্নাল। বড় একটা সোফা আছে কামরায়। হাত পা ছড়িয়ে স্বাচ্ছন্দ্যে ঘুমানো যায়। আমাকে বিশ্রাম নিতে বলে চলে গেছে বেহরিন। কোথায় কে জানে। ঘুমানোর সাহস পাচ্ছি না আমি। মনে হচ্ছে ঘুমালেই বিচ্ছিরি কিছু একটা ঘটে যাবে, কিন্তু শরীরও চলছে না আর। কি আর করা, এই দফা কলম থামাই। কয়েক ঘন্টা পরে নিরুপদ্রবে ঘুমিয়েছি আমি। এর মাঝে ফিরে এসেছিল বেহরিন। সোফার পাশে খাবার আর ব্র্যান্ডি দেখে বুঝতে পেরেছি, কিন্তু ওর আগমনে ঘুম ভাঙেনি আমার। খাবারগুলো আমারই, নিশ্চয়ই ন্যাপস্যাক থেকে নিয়ে এসেছে সে। এ দিয়ে আগামী কয়েকদিন কষ্টে সৃষ্টে কাটিয়ে দেয়া যাবে, যদি আমাকে ততদিন বাঁচতে দেয়া হয় আর কি। একটাই চাওয়া আমার, মরবার আগে যেন মনের সমস্ত জিজ্ঞাসার জবাব পাই। ঘুম যখন ভেঙেছিল তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এখন ধীরে ধীরে ধূসর একটা আলো ঢুকছে দরজা দিয়ে। তার মানে আরেকটা রাত পেরিয়েছে। কোর্টইয়ার্ড আর চারপাশটা ঘুরে দেখেছি আমি, তবে এখান থেকে বেরোবার কোনো রাস্তা খুঁজে পাইনি। ভিলাটা বিশাল। কোর্টইয়ার্ড এই একটাই নয়, আরো কয়েকটা আছে। সবগুলোতেই রয়েছে শ্বেত পাথরে বাঁধানো জলাশয়। পার্থক্য বলতে জলাশয়গুলোর পাশে শোভা পাচ্ছে পাথর কুঁদে বানানো অসংখ্য নগ্ন নারী পুরুষের মূর্তি। ঘোরাফেরা করতে করতে পথ হারিয়ে ফেলেছিলাম। আমার কামরায় ফিরতে বেশ কষ্টই হয়েছে। একটা ব্যাপার পরিষ্কার, আমি এখনো বন্দী, তবে চেম্বারের বদ্ধ পরিবেশের বদলে মোটামুটি গ্রহণযোগ্য একটা জায়গাতে ঠাঁই পেয়েছি। এইটুকুই সান্ত্বনা। শোয়ার জায়গা আছে, বাথরুমের ব্যবস্থা আছে, হাঁটাচলাও করতে পারছি ইচ্ছে মতো। আমার বিশ্বাস, ভালো মতো খোঁজাখুঁজি করলে মুক্তির একটা পথও পেয়ে যাব নির্ঘাত। সমস্যা একটাই, এখনো খুব দুর্বল আমি। একটু হাঁটাচলা করলেই ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি।
বুঝতে পারছি শরীরের শক্তি পুরোপুরি না ফেরার আগে কিছু করতে যাওয়া ঠিক হবে না। আপাতত তাই জায়গাটা আরেকটু ঘুরে ফিরে দেখবো বলে ঠিক করেছি। খাওয়া দাওয়া সারলাম খানিক আগে। জার্নাল লেখা শেষ হলে আবার বেরিয়ে পড়ব। জায়গাটা বড়ই মনোরম আব্রাহাম। হোক না শয়তানের শিষ্যদের হাতে গড়া। আমার ভয় কিছুটা কমে এসেছে। মৃত্যু নিয়ে মাথা ঘামাচ্ছি না আর। যখন সেটা আসে তখন না হয় দুশ্চিন্তা করা যাবে। তাছাড়া মরবার আগে এমন একটা আবিষ্কার করতে পেরেছি, সেটা তো আমার ৭ জনমের ভাগ্য। দুঃখ শুধু একটাই, এই আবিষ্কারের খবর আমি দুনিয়াকে জানিয়ে যেতে পারছি না। আরো কয়েক ঘন্টা পরে আব্রাহাম, ভিলার ভিতরে আরো চমকপ্রদ এক জায়গা খুঁজে পেয়েছি আমি। একটা লাইব্রেরি। এমন লাইব্রেরির জন্য একজন গবেষক তার আত্মা পর্যন্ত দিয়ে দিতে পারে। কিরকম উত্তেজনা অনুভব করছি তা নিশ্চয়ই বুঝতে পারছো। শরীর এত কাঁপছে যে কলম ধরে রাখাই দায়। নিকোলাসের জন্য খারাপ লাগছে। এমন একটা আবিষ্কারে যদি ও ও অংশীদার হতে পারতো। অনেকটা সময় কাটিয়েছি আমি ওই লাইব্রেরিতে। এখন এত ক্লান্ত লাগছে যে আর কোথাও যাবার শক্তি পাচ্ছি না। অন্য কোথাও যাবার ইচ্ছেও নেই। এখানে বাকি জীবন কাটিয়ে দিতেও দ্বিধা নেই আমার। সন্দেহ নেই, ক্যারিয়ারের এমনকি পুরাতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটা করে বসেছি আমি। এখন পর্যন্ত ৩টা রুম পেয়েছি আমি। প্রতিটাতে রয়েছে একটা করে ভল্ট, সাধারণ ডিজাইন। ২০ ফুট উঁচু একেকটা গ্যালারি গড়ে উঠেছে মোটা মোটা থাম আর পুরো দেয়ালের সাহায্যে। মেঝে থেকে ছাদ পর্যন্ত সবকটা দেয়াল ঘেঁষে রয়েছে শেলফ। তাতে নানা ধরনের বই, পান্ডুলিপি আর দলিল দস্তাবেজ। উঁচু জানালা গলে খুব সামান্য আলোই ঢোকে লাইব্রেরিতে। পড়াশোনা করতে হচ্ছে খুব কষ্ট করে। একটা মোমবাতি বা প্রদীপ থাকলে কতই না ভালো হতো। পরিবেশটাও সুখকর নয়। সবখানে কয়েক ইঞ্চি পুরু হয়ে জমেছে ধুলো। বাতাসও দম বন্ধ করা। বেশ কিছু মূর্তিও আছে গ্যালারিগুলোতে। যে কোনো বিশ্ববিদ্যালয় বা জাদুঘরের জন্য কামরাগুলো স্রেফ সোনার খনি। বিভিন্ন ভাষায় লেখা বইপত্রের সমাহার দেখেছি আমি। ল্যাটিন, গ্রিক আর হিব্রু ভাষার লেখা চিনতে পারছি। তবে আরও কিছু বর্ণ দেখেছি যেগুলো একেবারে অচেনা। বোধহয় বিলুপ্ত কোনো প্রাচীন ভাষা ওগুলো। বইপত্র সবই অতি পুরনো, তবে বিস্ময়করভাবে সংরক্ষিত। সব যদি অনুবাদ করতে হয়, দক্ষ ভাষাবিদদের একটা দলেরও ১০০ বছর লেগে যাবে। তাতে ক্ষতি নেই, কারণ এখানে এমন সব বই দেখেছি আমি যেগুলো বহুকাল আগে ধ্বংস হয়ে গেছে বলে জানে সবাই। প্রাচীনকালের ইতিহাস, দর্শন, চিকিৎসাশাস্ত্র, এমনকি বাইবেলের হারানো ও বিতর্কিত অংশগুলো পর্যন্ত সযত্নে রাখা হয়েছে এখানে। আরও কত কি পাওয়া যাবে বলা মুশকিল, কারণ সব বই এখনো দেখা শেষ হয়নি আমার। বুঝতেই পারছো, অতুল জ্ঞানের এক ভাণ্ডার লুকিয়ে আছে এখানে। গুপ্তধন বললে মোটেই অত্যুক্তি হবে না। তবে বন্ধু আব্রাহাম, এই আনন্দের সঙ্গে মিশে আছে চরম হতাশা। আবিষ্কারের খবর বাইরে পৌঁছতে পারছি না। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো এখানকার সমস্ত বই এবং কাগজপত্র শেকল দিয়ে আটকে রাখা হয়েছে শেলফে। মানে লাইব্রেরিতে বসে পড়া যাবে ওগুলো, কিন্তু বাইরে নেওয়া যাবে না। তাছাড়া তালাবদ্ধ আরো কিছু আলমারি চোখে পড়েছে আমার। পাল্লাগুলো কাচের। সেই কাচ ভেদ করে দেখেছি কৌতূহল জাগানো অনেক বই। অথচ সেগুলো ছোঁয়ার সাধ্য নেই আমার। এই দুঃখ কোথায় রাখি? রাতের বেলা লাইব্রেরির একটা চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলাম আমি। হঠাৎ জেগে উঠলাম, চোখে আলো পড়ায়। তাকিয়ে দেখলাম হাতে একটা প্রদীপ নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে বেহরিন। তরুণ থেকে আবার বুড়োটে হয়ে এসেছে তার চেহারা। চামড়ায় দেখা যাচ্ছে হাজারো ভাঁজ। ঠোঁটের কোণে ঝুলছে একটা হিংস্র, ক্ষুধার্ত হাসি। তোমাকে অনেকক্ষণ থেকেই খুঁজছি আমি বন্ধু, বলল সে। অবশ্য
আগেই অনুমান করা উচিত ছিল তোমার মতো একজন গবেষক এই লাইব্রেরিতে আস্তানা গাড়বে। যাকগে, নড়ো না। কি করতে চলেছি তা বুঝতে পারছো নিশ্চয়ই। খাবার চাই আমার। আমার গায়ের উপর ঝুঁকে এলো সে। ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হবার দশা, কিন্তু নড়তে পারলাম না। আমার নাকে মুখে এসে লাগছে ওর গরম নিঃশ্বাস। দেখতে পেলাম সাদা ঝকঝকে তীক্ষ্ণ দুসারি দাঁত। শিউরে উঠলাম। নেকড়ের মতো জ্বলছে ওর চোখ। অশুভ দৃষ্টি সে চোখে। আস্তে আস্তে বড় হলো চোখ জোড়া। আপ্রাণ চেষ্টা করলাম ওইদিকে তাকাবো না, কিন্তু আমার ইচ্ছে শক্তি যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। চোখ সরাতে পারলাম না কিছুতেই। আমার গলার ওপর ঝুঁকে পড়ল সে। গরম নিঃশ্বাসে গলার চামড়া যেন পুড়ে গেল। ভাবলাম অজ্ঞান হলে বেঁচে যাই। চোখ মেলে এসব দৃশ্য দেখতে হবে না। প্রার্থনা কবুল হলো না। ওর ভারী শুকনো ঠোঁট এসে পড়ল আমার চামড়ায়। তারপরেই তীক্ষ্ণ তীব্র একটা কামড়, অতি সূক্ষ্ম, সূচ ফোটানোর মতো। বুঝলাম ঘাড়ের কাছে রক্তনালী ফুটো হয়ে গেছে। সেখানে মুখ ঠেকিয়ে আমার রক্ত চুষতে থাকলো সে। কতক্ষণ এভাবে রক্ত চুষলো জানি না, কারণ ভাগ্য দেবী সদয় হয়ে এক পর্যায়ে চেতনা কেড়ে নিলেন আমার। জ্ঞান ফিরল যখন, আনুমানিক ১ ঘন্টা পরে। তখনও বেহেরি দাঁড়িয়ে আছে আমার পাশে। তবে এবার অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করলাম তার মাঝে। একেবারে তরতাজা যুবক হয়ে গেছে সে। চামড়ায় গোলাপি আভা, মাথা ভর্তি ঈর্ষা জাগানো সোনালি চুল। মেয়েরা নির্ঘাত প্রেমে পড়ে যাবে মনে হলো। এক ধরনের আভাও বেরুচ্ছে তার সর্বাঙ্গ থেকে। আমাকে জেগে উঠতে দেখে নীল রঙের একটা পানীয় ভরা গ্লাস বাড়িয়ে ধরল সে। জিনিসটা কি জানি না, তবু তৃষ্ণার্তের মতো পান করলাম ওটা। একটা চেয়ার টেনে আমার পাশে বসলো এবার বেহেরিত। নিজ হাতে মুখে তুলে খাইয়ে দিল খাবার। একই সঙ্গে চলল আলাপচারিতা। না, আলাপ নয়, জেরা বললেই বরং বেশি মানানসই হবে। বাইরের দুনিয়া সম্পর্কে একের পর এক প্রশ্ন করে গেল সে। আমিও জবাব দিয়ে গেলাম সাধ্যমতো। হঠাৎ বেহেরির জিজ্ঞেস করলো, ড্রাকুলা সম্পর্কে কি জানো তুমি? চমকে উঠলাম এই প্রশ্ন শুনে। জবাব খুঁজে না পেয়ে বোকার মতো বলে বসলাম, কিছুই না। অসন্তোষ ফুটল তার চেহারায়। মিথ্যে বলো না। গম গম করে উঠল তার গলা। আমার জার্নালটা হাতে নিয়ে বলল, এই খাতার পুরোটাই পড়েছি আমি। ড্রাকুলার কথা আছে এতে। কিছু জানো না বলে পার পাবে না। কি আর করা, বন্ধু আব্রাহাম, তোমার মুখে শোনা পুরো গল্পটা বলতে বাধ্য হলাম আমি। চুপচাপ সব শুনল সে, কিন্তু গল্পের শেষাংশে ড্রাকুলাকে ধ্বংস করবার ঘটনা শোনা মাত্র উত্তেজিত হয়ে উঠল লোকটা। প্রায় চেঁচিয়ে উঠে বলল, কি বলছো এসব? ড্রাকুলা মরতে পারে না, কিছুতেই না। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো বেহেরিট। পায়চারি করল কিছুক্ষণ। প্রতি পদক্ষেপে তার চেহারায় ক্রোধ ফুটতে দেখলাম। শেষ পর্যন্ত কাছে এসে এক হাতে আমার গলা চেপে ধরল সে। মিথ্যে বলছো তুমি। যিশুর কিরে, এক বর্ণ মিথ্যে বলিনি। খাবি খেতে খেতে বললাম আমি। আমার বন্ধু আমাকে যা বলেছে তাই বলেছি আপনাকে। ড্রাকুলার সঙ্গে লড়াই করেছে ওরা। তাকে হত্যা করেছে ক্যাসল ড্রাকুলার পাদদেশে। দপ করে দুচোখ জ্বলে উঠল বেহেরিটের। টের পেলাম গলার উপরে তার হাতের চাপ বাড়তে শুরু করেছে। মনে হলো মরতে চলেছি। শরীর শক্ত করে ফেললাম তাই, কিন্তু আচমকা রাগ পানি হয়ে গেল তার। আমাকে ছেড়ে দিয়ে নরম গলায় বলল, না, তোমার কোনো দোষ নেই। যা সত্যি ভাবছ তাই বলেছ আমাকে। কিন্তু জেনে রাখো, ড্রাকুলার মরণ নেই। স্ক্যালোমান্সের সেরা ছাত্র ছিল সে। তার মতো ছাত্র আর কোনোদিন আসেনি এখানে। সত্যিকার অমরত্ব অর্জন করেছে ও, যার কোনো শেষ নেই। হয়তো ওর দেহটাকে ধ্বংস করেছে তোমার বন্ধুরা, কিন্তু মৃত্যু, না, তা কখনোই সম্ভব নয়। আত্মা হিসেবে হলেও বেঁচে আছে ও। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল,
তারপরেও একটা সুযোগ দেখলাম আমার কৌতূহল নিবৃত্ত করবার। তাই সময় নষ্ট না করে বললাম, আপনি তাহলে ড্রাকুলাকে চেনেন? এখানেই পরিচয় হয়েছিল? আর কোথায়? তাহলে প্লিজ আমাকে আপনার কাহিনী শোনান। যথাসময়ে জানবে। মুচকি হাসল বেহরির। এখন এসো, তোমাকে আরো অনেক কিছু দেখানো বাকি আছে আমার। দাঁড়াবার শক্তি ছিল না শরীরে। আমাকে সাহায্য করল সে। নিজের গায়ে ভর দিয়ে দাঁড় করালো। বুঝলাম ইচ্ছে না থাকলেও যেতে হবে। আমাকে একটা বুক শেলফের কাছে নিয়ে গেল বেহেরির। মৃদু ধাক্কা দিতেই শেলফটা সরে গেল দরজার পাল্লার মতো। ওপাশে দেখা গেল নিচু এক করিডোর। কোনো মতে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে। হাতে প্রদীপ নিয়ে সেটায় ঢুকে পড়ল সে। দেয়াল ধরে ধরে আমিও তার পিছু নিলাম। করিডোরটা আমাদেরকে পর্বতের গভীরে নিয়ে চলল। সমান্তরালভাবে এগোয়নি ওটা। কখনো ঢালু হয়ে গেছে নিচের দিকে, আবার কখনো বা উপর দিকে। দেয়াল আর ছাদের মোজাইকে নানা ধরনের দৃশ্য দেখতে পেলাম। দানব, পিশাচ, রাক্ষস ইত্যাদি গাঢ় রঙে ফুটিয়ে তোলা হয়েছে ওগুলোর হিংস্র কর্মকাণ্ড। দেখলেই বিমর্ষার সৃষ্টি হয়। যত গভীরে গেলাম ততই বাড়ল দৃশ্যগুলোর নৃশংসতা। দেখতে পেলাম শিরচ্ছেদ, শুলে চড়ানো আর ফাঁসি দেওয়ার ছবি। বুকের ভিতর শুরু হয়ে গেল ধরফরানি। মূল করিডোর থেকে বেরিয়ে যাওয়া শাখা প্রশাখার দেখা পেলাম এক পর্যায়ে। সেগুলো ছোট বড় নানা আকারের গুহায় গিয়ে মিশেছে। গুহাগুলো সম্ভবত পরীক্ষাগার হিসেবে ব্যবহার হতো, কারণ কাছ দিয়ে যাবার সময় নানা রকম কেমিক্যালের গন্ধ পেয়েছি আমি। আলো পড়ায় ক্ষণিকের জন্য দেখতে পেয়েছি একটা গুহার অভ্যন্তর। সেখানে বড় বড় কাচের পাত্রে শোভা পাচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সবুজ তরলের দ্রবণে ডোবানো অবস্থায়। চরম আতঙ্ক নিয়ে এগিয়ে চললাম আমি। কি অপেক্ষা করছে পথের শেষে, সে আশঙ্কায় পাগল হবার দশা। শয়তানের কথাই ধরো, হঠাৎ বলল বেহেরির। ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছেন তিনি। মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন সেই সব জ্ঞান যা ঈশ্বর গোপন রাখতে চেয়েছিলেন। চেয়েছিলেন মানুষকে মূর্খ আর অজ্ঞ বানিয়ে চাকরের মতো ব্যবহার করতে। ঈশ্বরের সেই ইচ্ছেই বাদ ছেধেছিলেন মহান শয়তান। সেজন্যে স্বর্গ থেকে বহিষ্কার করা হয় তাকে, দেয়া হয় শাস্তি। তুমি বলো, কি বলবে তাকে? অবাধ্য নাকি দুঃসাহসী? ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছিলেন শয়তান। কাজটা ঠিক করেছিলেন নাকি ভুল? জবাব দিলাম না। বেহেরিটের সঙ্গে পাল্টা তর্কে যাওয়া স্রেফ বাতুলতা। আমার নীরবতার কোনো প্রভাব পড়ল না লোকটার মাঝে। বলে চলল, ধর্মীয় বইপত্রে লেখা আছে ঈশ্বর নাকি স্বর্গ থেকে পতিত দেবদূতের প্রতিস্থাপন করবার জন্য তৈরি করেছিলেন মানুষকে। ওখানে আরো বলা আছে মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসাকে ঈর্ষা করেন শয়তান। সেজন্যই নাকি প্রতিনিয়তে বিপথে চালাতে চান মানুষকে। কিন্তু ভেবে দেখো বন্ধু, যদি ক্ষতি করতে চাইতেন, শয়তান তো অনেক কিছুই করতে পারতেন মানুষের বিরুদ্ধে। তা না করে কেন জ্ঞান বিলিয়েছেন? জাদুর জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, জানো নিশ্চয়ই। বিজ্ঞানীদেরকে এককালে পবিত্র চার্চ শয়তানের সহচর ভাবত। পুড়িয়ে মারা হতো তাদের। কেন? জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি রুদ্ধ করার জন্য। কারা তাহলে বোকা? শয়তানের সহচরেরা নাকি ঈশ্বরের অনুগতরা? সেই জ্ঞান, প্রাচুর্য আর ক্ষমতার বিনিময়ে কি চেয়েছেন শয়তান? স্রেফ আত্মা, আর কিছু না। মূল্য হিসেবে তা কি বড়ই সামান্য নয়? চুপচাপ শুনে গেলাম তার কথা। বেহেরিটের কণ্ঠে খেলা করছিল অদ্ভুত এক দম্ভ। বুঝতে পারছিলাম কোনো যুক্তি দিয়ে টলানো যাবে না তাকে। টানেল ধরে এক পর্যায়ে বড় একটা চেম্বারে পৌঁছালাম আমরা। উপাসনালয়ে ছাড়া আর কিছু বলা চলে না ওটাকে। দৈর্ঘ্যে প্রস্থ 50 ফুট, 10 ভুজ আকৃতির। মাঝখানে বেহেরির যখন প্রদীপ নামিয়ে রাখলো, দেখলাম চেম্বারের দেয়াল, ছাদ আর মেঝে সবখানে রং বেরঙের দৃশ্য আঁকা। ভয়াবহ সব দৃশ্য।
পিশাচ আর দানবদের হাতে মানুষের নিপীড়িত হবার দৃশ্য দেখা মাত্র মনে হলো ছবিগুলো জ্যান্ত। এক্ষুনি শুনতে পাবো ছবির মানুষগুলোর তীব্র আর্তনাদ। চেম্বারের এক প্রান্তের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে অতিকায় এক ড্রাগনের মূর্তি। কালো একটা পাথর কুঁদে তৈরি করা হয়েছে ওটা, কোথাও কোনো খুঁত নেই। গায়ের আঁশগুলো পর্যন্ত সযত্নে খোদাই করা হয়েছে। চোখের জায়গায় হলদেটে দুটো স্ফটিক পাথর বসানো। অন্ধকারে জ্বলজ্বল করছে ওগুলো। মনে হচ্ছে যেন আগুনের মতো জ্বলছে ড্রাগনের চোখজোড়া। এই চোখের কারণে জ্যান্ত দেখাচ্ছে মূর্তিটাকে। দুই পায়ের মাঝখানে একটা দরজা দেখতে পেলাম। কাঠ নয়, সাদা কোয়ার্টজ পাথরের তৈরি। মনে হলো দরজার পাল্লা ভেদ করে বেরিয়ে আসছে লালচে একটা আভা, যেন আগুন জ্বলছে ওপাশে। ব্যাপারটা সত্যি হতে পারে, কারণ বাতাস গরম হয়ে আছে চেম্বারের ভিতরে। নাকে আসছে সালফারের গন্ধ। এখানেই, বলল বেহেরির, শিক্ষার্থীরা নিজেদেরকে নিবেদন করত শয়তানের কাছে। একজনকে রেখে দিতেন তিনি নিজের ভেট হিসেবে। বাকি নজন ফিরে যেতে পারত বাইরের দুনিয়ায়, শয়তানের কাছ থেকে পাওয়া জ্ঞান ইচ্ছে মতো ব্যবহার করবার জন্য। দশম ছাত্রটির কপালে কি ঘটত জিজ্ঞেস করলাম। শয়তানের দাস হিসেবে থাকতে হতো তাকে, কাটাতে হতো ক্রীতদাসের জীবন। আত্মপরিচয় বলতে কিছু থাকতো না তার। প্রভুর ইচ্ছাতেই বাঁচতে মরতে হতো তাকে। ড্রাকুলা কি? হ্যাঁ, দশম শিক্ষার্থী হিসেবে তাকে বাছাই করেছিলেন শয়তান। অমরত্বের সাধনা করেছিল সে, পেয়েও ছিল। কিন্তু শিক্ষা শেষে তাকে নিজের ভেট হিসেবে চেয়ে বসলেন শয়তান। ড্রাকুলা তাতে কিছুতেই রাজি হয়নি। খোদ শয়তানের কথা অমান্য করেছিল ও। বলেছিল মরে গেলেও কারো দাসত্ব করবে না সে। হেসে উঠলাম কথাটা শুনে। ভুরু কুঁচকে গেল বেহেরিটের। তুমি হাসছো? না হেসে উপায় কি? শয়তান যেভাবে ঈশ্বরকে অমান্য করেছিল, ঠিক সেভাবেই তাকে অমান্য করেছে ড্রাকুলা। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। উচিত শিক্ষা হয়েছে শয়তানের। দীর্ঘশ্বাস ফেলল বেহেরি। হয়তো ঠিকই বলেছ, কিন্তু তারপরেও শয়তানের বিরুদ্ধাচরণ যে সে ব্যাপার নয়, সেটাই করে বসেছিল ড্রাকুলা। কাজটা আতঙ্কিত করে তোলে আমাদেরকে, কারণ ও দাসত্ব মেনে না নিলে অন্য কাউকে সে জায়গা নিতে হবে। সবাই মিলে হামলা করলাম আমরা ওর উপরে। চেষ্টা করলাম ওকে পরাস্ত করে শয়তানের পায়ে নিবেদন করতে। লাভ হলো না। লড়াইয়ে সবাইকে খুন করলো ড্রাকুলা। বাঁচলাম কেবল আমি। তারপর ও পালিয়ে গেল স্কালোমান্স থেকে। শয়তান সর্বশক্তি খাটিয়েও তাকে ঠেকাতে পারেননি। এই ঘটনার পর তিনি ক্ষেপে গিয়ে বন্ধ করে দেন এই পাঠশালা। সিদ্ধান্ত নেন আর কোনো দিন কাউকে তার গোপন বিদ্যা শেখাবেন না। এখানেই ঘটেছে সেই ঘটনা, তাই না? ফিসফিসিয়ে উঠলাম। এখানেই সহপাঠীদের খুন করেছিল ড্রাকুলা? উদাস দৃষ্টিতে ছাতের দিকে তাকালো বেহেরিন। দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। আ আপনি শয়তানকে দেখেছেন? কেমন দেখতে তিনি? কাঁধ ঝোঁকালো বেহেরিন। জ্বলন্ত দেবদূতের মতো, শিংওয়ালা ভয়ঙ্কর ড্রাগনের মতো। তোমার আমার মতো। অনেক চেহারা আছে তার। ভুরু কোঁচকালাম। আপনি শয়তান নন তো? হাসল বেহেরিন। হঠাৎ এ প্রশ্ন কেন? তোমার কি তাই মনে হচ্ছে? না মানে, বাজে চিন্তায় সময় নষ্ট করো না। জরুরি কাজ আছে তোমার। আমাকে তুমি সাহায্য করবে। কিভাবে? আমি অমর বন্ধু, কিন্তু খাদ্য হিসেবে রক্ত না পেলে আমার দশা হয় শুকনো প্রাণহীন পাটকাঠির মতো। 400 বছরের অভক্তি আমার সে দশাই করেছিল। জ্বলন্ত আগুনের মতো সেই খিদের প্রথম ধাক্কাটা গেছে তোমার সঙ্গীর উপর দিয়ে। মারা গেছে ও, সেজন্যে ক্ষমা চাইছি আমি। তবে তোমার বেলায় তেমন কিছু ঘটবে না। আত্মনিয়ন্ত্রণ ফিরে পেয়েছি আমি। তোমার রক্ত ফিরিয়ে দিয়েছে আমার যৌবন। তাই প্রতিদানে আমিও তোমাকে একটা উপহার দিতে চাই, অমরত্ব। আপনি আমাকেও ভ্যাম্পায়ার বানাতে চান? চরম ঘৃণায় কেঁপে উঠলাম। কক্ষনো না। রাজি না হলে তুমি মারা যাবে।
মানুষ হিসেবে আমার খিদে মেটানো সম্ভব নয় তোমার পক্ষে। তাহলে মারবো? লাইব্রেরিটা মিস করবে না? বেহেরিটের কণ্ঠে ফুটে উঠল প্রচ্ছন্ন কৌতুক। এখানকার সংগ্রহশালার প্রতি আমার মোহের ব্যাপারটা বুঝে ফেলেছে সে। কেন এমন করছেন? অসহায়ের মতো চেঁচিয়ে উঠলাম। আমাকে মেরে ফেলে মুক্তি দিচ্ছেন না কেন? মূল্যহীন এক মানুষ আমি। ঠিক তার উল্টো, আমার চোখে তুমি এক অমূল্য সম্পদ। আমার হয়ে একটা কাজ করবে তুমি। তবে নশ্বর মানুষ হিসেবে সে কাজ সম্ভব নয়। কি কাজ? ড্রাকুলাকে খুঁজে বের করতে হবে তোমাকে। আমি আপনাকে আগেই জানিয়েছি, ও ধ্বংস হয়ে গেছে। আর আমিও তোমাকে বলছি সেটা অসম্ভব। দুহাতে আমার কাঁধ ধরল সে। ওর মৃত্যু নেই বন্ধু। যাই করে থাকুক তোমার বন্ধুরা, ও আবার ফিরে আসবে। আসতেই হবে তাকে। আমি চাই না স্ক্যালোমান্সে ফের পা রাখুক ও। কি- কিন্তু আমি তাকে খুঁজে পাবো কিভাবে? তোমার বন্ধুদের আশেপাশে। ওখানেই যাবে ও, প্রতিশোধের নেশায়। সচকিত হয়ে উঠলাম কথাটা শোনার সঙ্গে সঙ্গে। আমার প্রিয় বন্ধুর সামনে ঘোর বিপদ। অনুনয়ের সুরে বললাম, প্লিজ যেতে দিন আমায়। আমার বন্ধুকে সতর্ক করে দিতে হবে ও। ও, আমি তো তোমাকে পাঠাইতেই চাইছি। না, ভ্যাম্পায়ার হিসেবে নয়। কেন এত বড় শাস্তি দিতে চাইছেন আমাকে? ড্রাকুলার ভয়ে? ও কেন খামোকা এত বছর পর আবার এখানে আসবে? কারণ গতবার তাড়াহুড়ো করে পালিয়ে গিয়েছিল ও। এরপর থেকে গা ঢাকা দিয়েছিল ট্রান্সিলভেনিয়ার এক নির্জন দুর্গে। বুঝতে পারিনি পিশাচ হিসাবে সর্বোচ্চ ক্ষমতা আয়ত্ত হয়নি ওর। কিন্তু তোমার বন্ধুদের হাতে পরাস্ত হবার পরে, কায়হীন অবস্থায় ভেসে বেড়াবার পরে ওর মধ্যে সেই উপলব্ধি আসবে। পূর্ণ ক্ষমতা চাইবে ও। যে ক্ষমতা পেলে ওকে আর কফিনে শুয়ে থাকতে হবে না দিনের বেলায়। ঘুরে বেড়াতে পারবে সূর্যের আলোতে। আর কোনো দুর্বলতা থাকবে না ওর। হয়ে উঠবে খোদ শয়তানের সমকক্ষ। আর সেই ক্ষমতার গুমর লুকিয়ে আছে এখানে, এই স্কলমান্সে। কোথায়? জিজ্ঞেস না করে পারলাম না। নিঃশব্দে ড্রাগনের তলার দরজাটার দিকে এগিয়ে গেল বেহেরিন। সে হাত নাড়াতেই খুলে গেল পাল্লা। ভয়ানক কিছু একটা দেখব ভেবে আতঙ্কিত হয়ে উঠেছিলাম, কিন্তু বাস্তবে স্রেফ একটা সুড়ঙ্গ ছাড়া আর কিছু দৃষ্টিগোচর হলো না। সুড়ঙ্গের ভিতর থেকে ভেসে এলো এক ঝলক গরম হাওয়া, তাতে সালফারের উৎকট দুর্গন্ধ। আচমকা ঘাড়ের খাটো চুলগুলো সরসর করে দাঁড়িয়ে গেল। মনে হলো যেন অশুভ কোনো কিছুর পরশ বয়ে গেল গায়ের উপর দিয়ে। চক্কর দিয়ে উঠল মাথা। ইচ্ছের বিরুদ্ধে বসে পড়লাম হাঁটু গেড়ে। সঙ্গে সঙ্গে ধরাম করে বন্ধ হয়ে গেল দরজাটা। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে আমার দিকে এগিয়ে এলো বেহেরিন। বলল, ওখানে, ওখানে লুকিয়ে আছে সেই গুমর, নরকের সর্বোচ্চ ক্ষমতার উৎস। ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল তার। বেরিয়ে এলো সদন্ত। না, প্লিজ, চেঁচালাম শেষবারের মতো। যেতে দিন আমাকে, নয়তো খুন করুন, কিন্তু জীবনামৃত্যের মতো বাঁচতে চাই না আমি। আর কোনো বিকল্প নেই। কাছে এসে হাঁটু গেড়ে আমার সামনে বসল বেহেরিন। আমার তৃষ্ণা মেটাতে হবে তোমাকে। যেতে হবে ড্রাকুলার খোঁজেও। ভ্যাম্পায়ার না হয়ে দুটোই করা সম্ভব নয় তোমার পক্ষে। আর বাধা দিও না। যদি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করো। কানের কাছে মুখ এনে ফিসফিসালো সে। তাহলে লাইব্রেরিতে অবাধ প্রবেশাধিকার দেব তোমাকে। অনন্তকাল পাবে তুমি এখানকার বইপত্র পড়বার জন্য। অবশ হয়ে এলো হাত পা। আর কিছু বলবার বা করবার শক্তি রইল না আমার দেহে। অসহায়ের মতো শুধু টের পেলাম আমার ঘাড়ের কাছে মুখ নিচ্ছে বেহরিন। আবারও অনুভব করলাম তার কামড়। তৃতীয়বারের মতো আমার রক্ত চুষতে শুরু করলো সে। চোখের দৃষ্টি ঘোলা হয়ে এলো। সে অবস্থাতে আবছাভাবে দেখলাম বাতাসে ভেসে বেড়াচ্ছে অশুভ আত্মার দল। ঘুরপাক খাচ্ছে আমাদের দুজনকে ঘিরে। তাদের মুখ হাসি হাসি। আমার রক্ত খাওয়া শেষ হলে সোজা হলো বেহেরিন। শার্টের বোতাম খুলে ফেলল। তারপর নিজের নখ দিয়ে
ছিঁড়ে ফেলল বুকের একটা শিরা। ওর রক্ত খেতে বাধ্য করলো আমাকে। জ্ঞান হারাবার আগে শুনতে পেলাম ওর কথা। এবার আমাদের আত্মা এক হয়ে গেল। তোমার চিন্তা, তোমার ভাবনা সব এখন থেকে বুঝতে পারবো আমি। চাইলেও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না তুমি। পরে মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমি। মরবার আগে শেষ শক্তিটুকু ব্যয় করছি জার্নালের এই এন্ট্রি লিখবার জন্য। বলে রাখা ভালো, লাইব্রেরিতে আমাকে আবার নিয়ে এসেছে বেহেরির। একটা সোফায় আধশোয়া অবস্থায় লিখে চলেছি আমি। জানি লেখার বেশিরভাগ অংশই ঠিকমতো ব্যাখ্যা করতে পারিনি। বিবরণটাও অসম্পূর্ণ। আমি তার জন্য দুঃখিত আব্রাহাম। খানিক আগে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমাকে উপদেশ দিয়েছে বেহেরিট। বলেছে ড্রাকুলার সঙ্গে দেখা হবার পর কোনো ধরনের ঝুঁকি নিতে যেও না। সাদামাঠাভাবে শুধু ওকে বলে দিও এখানে যেন না আসে। খবরদার জোর খাটিও না। মনে রেখো যদি লড়াই করতে যাও ও তোমাকে নিশ্চিতভাবে ধ্বংস করে দেবে। আপনি নিজেই যাচ্ছেন না কেন ওকে ঠেকাতে? জিজ্ঞেস করেছিলাম দুর্বল গলায়। এখান থেকে যাবার কোনো উপায় নেই আমার, জানিয়েছে বেহেরিট। যাই ঘটুক স্কলোমান্সেই থাকতে হবে আমাকে অনন্তকাল। আর লিখতে পারছি না আমি। আব্রাহাম, এমিল, ইলেনা, নিকোলাস, বিদায়। এই পর্বে সত্য মিথ্যার সীমা যেন ঝাপসা হয়ে গেল। কে বিশ্বাসঘাতক, কে শিকার, কে শিকারী। ড্রাকুলার ছায়া পড়ছে গা জ্বালানো ভাবে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।